হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো সকালের নাস্তা দিয়েই আজকের এই ব্লগটা স্টার্ট করলাম। আরও একটি নতুন ঝলমলে ব্লগ। আর আগের ভিডিওটাকে তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো, তো সেই জন্যেই কিন্তু তোমরা ভালোবাসা দাও বলেই নিত্য নতুন ভিডিও আবারও তোমাদের জন্য আনার চেষ্টা করি। তবে আগের মতো আর প্রত্যেক দিন ব্লগ দিতে পারছি না, তার কারণটা হচ্ছে একমাত্রই আমার প্রথমত মেয়ে, দ্বিতীয়ত হচ্ছে সংসারের একটু কাজের চাপ বা প্রেশার বলতে পারো বেড়েই গেছে। সেই সাথে গত দিনেতে কিন্তু আরও প্রেশারটা বেড়ে যাবে, যত দিন দিন আমার মেয়ে বড় হতে থাকবে তত কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু মাথার উপরে আরও এসে পড়বে। জানি না সেই সময় আবার ভিডিওটা কিভাবে কন্টিনিউ করব, তবে এখন যেভাবে চলছে সেভাবে চলুক, পরবর্তী চিন্তা পরবর্তীতে হবে আর কি। হ্যাঁ, তো প্রথমত কথা, রোজ যে ভিডিও আমি শ্যুট করব, এডিটিং করব, সেটা কিন্তু একদমই পসিবলই হচ্ছে না। তার কারণ হচ্ছে মেয়ে, তোমরা তো দেখেইছো যে মেয়ে কত পরিমাণে দুষ্টু হয়ে গেছে। আমি একটা মিনিট যদি চোখের আড়াল হই তাহলে কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে বসে, যেটা স্বাভাবিক একটা ব্যাপার। প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু এখন, বিশেষ করে এই জেনারেশনের বাচ্চারা এরকমই। সেটা কিন্তু আমার মেয়ের দুষ্টামি দেখে অনেক দিদিবোনেরাই কমেন্ট করেছিলে যে আমার বাচ্চারাও এরকমই করে। হ্যাঁ, তো সেই কারণেই আর কি, তো ভাবলাম যে প্রত্যেক দিন এই একই মানে মানসিক একটা প্রেশার হয়ে যাচ্ছিল আমার উপরে। প্রত্যেক দিন ভিডিও শ্যুট, এডিটিং, তারপরে সেগুলোকে রেডি করা, মানে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। হয়তো ভিডিও আমি দিতে পারবো, তবে চেষ্টা করলে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু মানসিক প্রেশার নিয়ে কোনো কাজ করলে আমার মনে হয় সেই কাজের শেষটা কিন্তু কখনোই ভালো হয় না। সেই জন্য একদিন গ্যাপে গ্যাপে এখন কিন্তু ব্লগ দেওয়া স্টার্ট করেছি। আর সেই সাথে তোমরা কিন্তু তেমনই ভালোবাসা আমাকে দিয়ে যাচ্ছ, ঠিক যতটা আগে দিতে। পরবর্তীতে কতটা কী দিতে পারবো জানি না, তবে এখন যেভাবে চলছে চলতে থাকো। তো এখন একটু ভিডিওর মধ্যে আসি। তো সকালবেলা বেশ অনেকক্ষণ আগেই উঠেছি, 7:30 নাগাদ করে উঠেছি। উঠে ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। আর চলে আসলাম সোজা কিন্তু রান্নাঘরে, নাস্তাটা রেডি করব। হাজব্যান্ড কিন্তু কাজে বেরিয়ে যাবেন সেই জন্য। তো আগের দিনকে আর কি দুধ শেষ হয়ে গেছিলো, আমি তো পাউডার দুধ গুলিয়ে চা করে থাকি, সেই জন্য স্কুলে যখন ভাত আনতে যাই মেয়ে, সেই সময় আসার পথে আমি একটা মাদার ডেয়ারি দুধ এনেছিলাম। মেয়েও কিন্তু ভীষণ খেতে ভালোবাসে, সেই জন্য একটু বেশি করে এনেছিলাম। আমি ভাবলাম যে এত দুধ নেই, তো বেশি করে নিয়ে নিই, চাও করা হয়ে যাবে, মেয়েরও খাওয়া হয়ে যাবে। সেই জন্য তো চা করে নিলাম। আর সেই সাথে দুখানায় কিন্তু আটার ডো বেঁচেছিল, সেই দুখানা ডোই আমি রুটি করে নিলাম। আর আলাদা করে আজকে আটা মাখলাম না, একদমই ভালো লাগছে না, প্রত্যেক দিন একই ভালো লাগে। তো হাজব্যান্ডের জন্য দুখানা রুটি যথেষ্ট, সেই জন্য ভাবলাম ওনাকে দিয়ে দিই, তারপর আমি বিস্কিট বা মুড়ি দিয়ে চাটা খেয়ে নেবো, আর বেলায় দেখা যাবে আর কি। তো হাজব্যান্ড নাস্তা করে বসেছেন আর আমি সবে বসবো, আর মেয়ে উঠে হাজির। তো ওকে ওঠানোর পরে ফ্রেশ করিয়ে একেবারে ঠান্ডা জামা কাপড় কিছু পরিয়ে দিলাম, তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিলাম, এখন খেলাধুলা করবে। আর সেই সাথে আমি চাটা খেয়ে নিয়েছি, শুধুমাত্র মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়েই চাটা খেলাম। আর তারপরে এই যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা যতক্ষণ না আমি গোছাতে পারবো আমার মনের মধ্যে কোনোভাবে কোনো শান্তি তো কাজ করবেই না, আর সেই সাথে অন্য কোনো কাজেও আমার মন লাগবে না। তো ঘরের বিছানাটা না গোছানো পর্যন্ত না কোনো রকম কোনো শান্তি কাজ করে না, আর ঘরদোর একেবারেই পরিষ্কার পরিপাটি লাগে না। তো ঘরের বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে কিন্তু অন্যান্য কাজে হাত দেবো। তো থালাবাটি ধোবো নাস্তা শেষ করার পর, সাথে কাল রাতের ঝাঁঝা থালাবাটি আমি তো একসাথেই নাস্তা শেষ করার পর ধুয়ে থাকি। তো আমি ভাত কিছুটা কালকেরে বেঁচে গিয়েছিল, সেগুলোই দিতে এসেছি। আমার পেছন পেছন মেয়েও আর কি এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, তো ওকে আমি রেখে দিয়েই যাবো, একটু রোদ্দুরটাও খাবে। আর সেই সাথে কিন্তু আমি নিচে গিয়ে কিছু কাজ সেরে নেব। তো ওপরে কিন্তু ও বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মুরগিদের সঙ্গেই খেলাধুলা করে, এছাড়াও আর কোনো কিছুই করে না। আমি এক্ষুনি আসবো, জামা কাপড় অল্প কিছু রয়েছে, মানে আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর কিছু জামা কাপড়, সেই সাথে মেয়ের কিছু জামা কাপড়, সেগুলো ধুয়ে এক্ষুনি আসবো। ভাবলাম ও কিছুক্ষণ থাকুক রোদ্দুরের মধ্যে।
তো ওকে মায়ের কাছে রেখে দিয়ে চলে গিয়েছিলাম স্কুলের ভাত আনতে। আসার পথে আর কি কিছু জিনিস আনলাম। তো এখানে কিন্তু ভুসো চিংড়িটা দেখে ভীষণ ভালো লাগলো। আগেরবারে তোমাদের সঙ্গে বলেছিলাম যে এই ভুসো চিংড়ির চপ বা তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে সেটা করে উঠতে পারিনি। তো এবারে কিন্তু ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সাথে রুটিওয়ালাকে দেখতে পাওয়ার সাথে সাথে কিছু খাবার নিয়ে নিলাম, যেটা রেগুলার বেসিসে আর কি খাওয়া হয়ে থাকে চায়ের সঙ্গে। তো সেই জন্য একটা এইভাবে নরম তুলতুলে পাখান পিঠে নিয়ে নিয়েছি, যেটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে। আর মেয়েকে দিলে মেয়েও বসে বসে খেতে পারবে, কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ভাব, তো সেই জন্য। আর সেই সাথে মেয়ের বিস্কিটটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। তো মাছটাকে ঢেলে দিলাম। তো ভাবলাম মাছে হাত দেওয়ার আগে সব থেকে প্রথমে আমি খাবারগুলো তুলে দিই, জায়গা মতো রেখে দিয়ে তারপরে মাছে হাত দেবো। তো যখনই খাবার দাবারগুলো আমি কন্টেনারে তুলছিলাম, তখন কিন্তু একটা কথা আমার মাথার মধ্যে খুব ঘোরাফেরা করছিল, জানো তো। তো ভাবলাম আজকের ব্লগে তোমাদের সঙ্গে এই টপিক নিয়েই একটু আলোচনা করব। তো একটা সময় এমনই ছিল, মানে জাস্ট কদিন আগে যখন আমার হাজব্যান্ডের কাজটা একেবারেই বন্ধ হয়ে গেছিলো, আর্থিকভাবে অনেক বেশি মানে ভেঙে পড়েছিলাম। তবে আমি কিন্তু আমার হাজব্যান্ডের পাশে সবসময় ছিলাম, আর উনিই হচ্ছে আমার মনের জোর, আর আমি হচ্ছি ওনার মনের জোর, এটাই বলতে পারো। হ্যাঁ, তো একটা সময় ছিল, একটা ঘরে কিছুই ছিল না যেটা দিয়ে চা খাওয়ার মতো কিছু ছিল না যেটা দিয়ে চা খাবো, শুধুমাত্র মুড়ি ছাড়া। তো বলতে গেলে মুড়িই একমাত্র ঘরে আমার ছিল, যেটা আমি খেয়ে আর কি চায়ের সঙ্গে খেতে পারবো, এছাড়া কিছুই আর কি ছিল না। আর এখন ভাবি যে সব কিছুই মোটামুটি রয়েছে খাবার মতো। তো সত্যি আমাদের কাছে যখন কোনো কিছু থাকে না, আর যখন কোনো কিছু থাকে, ঠিক দুটোর সময় আমরা যদি একটু বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে চলার পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবারে তোমরা ভাবছো যে কথাটা অনেকটা কঠিন বলে ফেললাম, চলো আর একটু সহজ করে বলি। এই যেমন ধরো এখন আমার কাছে খাবার দাবার টুকটাক রয়েছে। তো এখন আমার কাছে খাবার দাবার রয়েছে মানে যে এগুলোকে আমি একদিন দুদিনেই একেবারে সব খেয়ে শেষ করে দেবো, এমনটা না করে একটু ভাবনা চিন্তা করে দেখবো যে একটা সময় কিন্তু আমার কাছে একটা বিস্কিটও ছিল না যেটা দিয়ে আমি চা খেতে পারি। তাই এটাকে কিন্তু চেষ্টা করবো একটা দুটো করে খেয়ে একটু বেশি সময় আর কি করতে। তার মানে এটা নয় আছে মানে সব কিছু খেয়ে একেবারে শেষ করে দেবো। তো ঠিক সেটাই বলছি, টাকা পয়সার ক্ষেত্রেও একই সিদ্ধান্তই আমি তোমাদেরকে দেব, যে টাকা পয়সা আছে বলেই একসঙ্গে সমস্ত কিছু শেষ করে দেব, এটা কিন্তু কখনোই করবে না, বা আমিও এটা কখনোই করি না। বা বিপদের জন্য অন্তত কিছুটা হলেও তোমরা সরিয়ে রাখবে। বিপদ কখন কীরকমভাবে কীভাবে আমাদের কাছে এসে পৌঁছবে, আমাদের দোরগোড়ায় এসে পৌঁছবে, আমরা কিন্তু নিজেও জানি না। তো সেই জন্য তৈরি থাকাটা সবথেকে ভালো। এতে কিন্তু বিপদের সময় তোমাকে কারোর কাছে হাত পাততে হবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখন কিন্তু অভাবের সময় তুমি কিন্তু কাউকেই তোমার পাশে পাবে না। এটাই হচ্ছে সবথেকে একটা বড় বিষয়, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। হয়তো যখন তোমার বিপদ আসবে না, তখন তোমার মনে হতেই পারে যে না, বিপদ আসলেও অনেক কাউকে আমি আমার পাশে পেয়ে যাব, কিন্তু সত্যিকারে যখন তুমি বিপদে পড়বে না, তখন কিন্তু তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। আর এটাই বাস্তব, আর এটাই সত্যি। হ্যাঁ, তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এই জন্যই বলি যে যখনই সংসারে তোমাদের অনেক টাকা পয়সা থাকুক না কেন, তবুও চেষ্টা করবে, হ্যাঁ, যাদের হাইফাই বা যারা মিডল ক্লাস থেকে নয়, যারা একদম ভালো ফ্যামিলি থেকে বিলং করো, রিচ ফ্যামিলি থেকে বিলং করো, তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার। বাট যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, দিন আনা দিন খাওয়া, স্পেশালি যারা সংসার, ঠিক যেমন আমার হাজব্যান্ড রোজগারেই কিন্তু আমাদের সংসারটা চলে। তো সেই ক্ষেত্রে আর্থিকভাবে কিন্তু আমাদের তৈরি থাকতে হয়, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেটাই বলছি আর কি। হ্যাঁ, তো হাজব্যান্ড এসে কিন্তু আমার হাতে সমস্ত টাকা পয়সা দিয়ে দিচ্ছে বলে ইচ্ছে মতো সেগুলোকে খরচ করে দেবো, এমনটা কিন্তু নয়। আমার হাজব্যান্ড কিন্তু আমার কাছে কখনোই টাকা পয়সা এনে দেয় ঠিকই, হ্যাঁ, তবে সেগুলোর কখনোই হিসাব চাই না, যে তুমি কোন টাকাটা কোথায় খরচ করলে, কী কিনলে, টাকা আছে তো নাকি তুমি সব শেষ করে ফেলেছো। এরকম আজ পর্যন্ত আমি 5 বছর ওনার সঙ্গে সংসার করছি, কখনোই আমাকে এই সমস্ত বিষয় নিয়ে কোনো দিন কিছু বলেন না। শুধু একটা কথাই প্রথম বলতেন, যে টাকা পয়সা একটু বুঝে খরচ করবে, একটু
সেমলে বা একটু সংসারের কথা ভেবে এখন যা দিনকাল চলছে আর কি, সেই হিসাবে ভাবনা চিন্তা করে একটু টাকা পয়সা বুঝে খরচ করার চেষ্টা করো, ব্যাস শুধু এইটুকুই। এর থেকে বেশি আর উনি কখনোই আমাদেরকে কিছুই বলেন না বা কখনো কোনোদিন হিসাবও চাননি। তো সেই জন্যেই যখন একটা মাস আমার হাজব্যান্ডের আর্থিকভাবে আমরা ভেঙে পড়েছিলাম, আমাদের কাজকাম একেবারেই বন্ধ হয়ে গেছিল প্রায় 1 থেকে 1.5 মাসের মতো, আমার হাজব্যান্ডের কোনো রকম কোনো কাজকামই ছিল না। তো সেই সময়টা কিন্তু আমার একটু একটু করে জমিয়ে রাখা টাকাটাই কিন্তু আমাকে এত পরিমাণে সাহায্য করেছে, আর সেই টাকা দিয়েই আমরা সংসার চালিয়েছি। তো আমার হাজব্যান্ড ভালোভাবেই বুঝে গেছে যে আমি কীরকম ধরনের মানুষ বা আমি কীভাবে সংসারটাকে ম্যানেজ করছি। তো এটা উনি ভালোভাবেই বুঝে গেছেন যে টাকা পয়সা কিছুটা হলেও আমি সরিয়ে রেখেছিলাম, যেটা আমাদের এই বিপদের সময় কাজে লাগলো। তো সেই জন্যই বলবো সবাইকে এইভাবে একটু সচেতন হওয়া ভালো, তাহলে দেখবি কখনোই জীবনে আর যাই হোক কারোর কাছে হাতটা পাততে হবে না। এই জিনিসটাই হচ্ছে সবথেকে বড় আমার কাছে একটা খারাপ লাগার বিষয়, যখন কারোর কাছে হাত পাতবো তখন সেই জিনিসটা কিন্তু একটা বাজে একটা ব্যাপার, হাজার হোক কেমন একটা লাগে না বলো, সেই জন্য। তো যাই হোক একটু ভিডিওর মধ্যে আসি। তো এখানে ভুসো চিংড়িটা আমি ধুচ্ছি, তো সবথেকে প্রথমে পরিষ্কার করে নিলাম। আর আজকের না ভুসো চিংড়ি থেকে একটাও কিচ্ছু পাইনি, বিশ্বাস করো এত পরিষ্কার ছিল। আর এই ভুসো চিংড়ি আমার মনে হয় আমি যত ধোবো ততই যেন কম, মানে ধুয়েই যাই, আমার এরকম মনে হয়। তো প্রায় 10, 12, 14 বার আমি ধুয়েছি, যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে পরিষ্কার পেলাম ততক্ষণ কিন্তু আমি এটাকে একেবারে ধুয়ে গেছি। তারপরে এটাকে কিন্তু পানি ঝরানোর জন্য আমি ম্যাক্সিমাম আধ ঘন্টার মতো রেখে দেবো। তারপরে কিন্তু আমি কিছুটা, যখন পানিটা ঝরে যাবে আমি একটা কন্টেনারে করে কিছুটা তুলে রেখে দিচ্ছি, সব এতগুলো আর জাল করব না। তো কিছুটা রেখে দেবো, তারপরে বাকিটা আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জাল করে রেখে দেবো। আগের দিনের কিছুটা তরকারি আছে, আগের দিনের শিম আর বেগুন দিয়ে সয়াবিন রান্না করেছিলাম, একটু গরুর মাংস ছিল সেটাও দিয়ে রান্না করেছিলাম। সয়াবিনটা মেয়ের জন্যই দিই, কারণ ওকে তো গরুর মাংস দিই না, ফলে সয়াবিনটাই ওকে দিয়ে থাকি। তো সেটাই কিছুটা তরকারি আছে, তো সেই তরকারি আর সাথে একটু ভাতটা করে নেব আর ভুসো চিংড়িটা ভর্তা করে নেব। এটা দিয়ে কিন্তু আমার দুপুরে আজকে খাওয়া হয়ে যাবে। আর রাত্রেবেলা একটু ডিমের ঝোল করব পাতলা করে, তো এটাই দিয়েই কিন্তু আজকের খাওয়া দাওয়া কমপ্লিট হবে। তো সেই সাথে এই ভুসো চিংড়ি আর কি জাল করা দিয়েই ভিডিওটা শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে।